প্রিয় দর্শক, স্বাগত। বিশ্বের বিভিন্ন সংবাদ ও সংবাদের বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক। আজকের সাথে আমি ফারাবি হাফিজ। লোকসভা নির্বাচন চলছে ভারতের। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিজেপির হয়ে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্র চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারণায় পিছিয়ে নেই প্রিয়াঙ্কা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংঘাত বিবেচনায় দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফার কেন্দ্রগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলছে হিটওয়েভ। একই অবস্থা ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে। গেল দু দফায় অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ধরা হচ্ছে তীব্র দাবদাহকে। এরই মধ্যে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রস্তুতি আর প্রচারণা। আগামী 7 মে পরবর্তী ভোটের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। দুদিনের সফরে কর্ণাটকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারণায় 5 জেলায় জনসভায় অংশ নেবেন তিনি। ভোটের প্রচারে ইন্ডিয়া জোটকে ভারত বিরোধী শক্তি বলে প্রত্যাখ্যানের আহ্বান করে আসছেন মোদী। জনসংযোগে পিছিয়ে নেই ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের নেতাকর্মীরাও। নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন আর ফসলের ন্যূনতম মজুরি নির্ধারণের আশ্বাস দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। রোববার পশ্চিমবঙ্গে জোড়া সফরে অংশ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না, মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। ভোটে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে পরিকল্পনার কমতি রাখছে না নির্বাচন কমিশন। যেখানে আগের দুইবারের তুলনায় তৃতীয় দফার কেন্দ্রগুলোকে ধরা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে, তাই অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় 4 লোকসভা কেন্দ্রে দেয়া হচ্ছে বিশেষ মনোযোগ। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের 651টিকে রাখা হয়েছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণের তালিকায়। দক্ষিণে এই তালিকায় আছে 702টি কেন্দ্র, জঙ্গিপুরে 762টি আর মুর্শিদাবাদে প্রায় 700 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় দফার নির্বাচন হবে 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 94 আসনে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আমরা ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতে, এবং সবচাইতে বেশি ভোটার এই ভোটে অংশ নিচ্ছেন। তৃতীয় দফা ভোট সামনে, 2 দফা হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব এম হুমায়ুন কবির, তিনি কূটনীতিক, সাবেক রাষ্ট্রদূত। স্যার, শুভেচ্ছা জানাচ্ছি। রয়েছেন অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব গৌতম লাহিড়ী, তিনি কলকাতা প্রেস ক্লাবের সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আমি একটু জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ নিকটতম প্রতিবেশী, ইন্ডিয়ার নির্বাচন আমরা আগেরবার এত বেশি উচ্ছ্বাস দেখতাম আগের নির্বাচনগুলোতে, মনে হচ্ছে বাংলাদেশে এবার একটু চিন্তাভাবনা কম। বাংলাদেশের চিন্তাভাবনা কম করার সুযোগ আছে কিনা? না, বাংলাদেশের একটা দেশের নির্বাচন তার অভ্যন্তরীণ বিষয়, এবং এবারের নির্বাচনে আমার ধারণা ভারতের নির্বাচনে অভ্যন্তরীণ বিষয়টাই প্রধান বিষয় হিসাবে কাজ করছে। বাংলাদেশের বিষয়ে তারা অর্থনৈতিক দিকটার বিষয়টা সামনে আসে, অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়ে তারা গুরুত্ব দেবেন, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর দল বিজেপির সেখানে এই বিষয়টায় খুব একটা কিছু দেখি নাই। বিষয়টা মানে আপনি কিভাবে দেখেন? এটা বিজেপি যেহেতু তারা সামষ্টিকভাবে দেখছে, কিন্তু কংগ্রেস সেখানে নাম ধরে বলেছে, বাংলাদেশের বিষয়টা বলেছে। এবং আমার ধারণা যে বাংলাদেশের বিষয়ে বিজেপি বলেন বা কংগ্রেস বলেন, কিছু মৌলিক স্বার্থের জায়গা আছে, সেখানে কিন্তু তাদের মধ্যে একটা সহমতও আছে। ভারতের নিরাপত্তা, সেই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের সুযোগ, সেক্ষেত্রে ভূমিকা, বাংলাদেশে তা একটা আমি বলবো যে সরকার থাকুক, যেই সরকার মোটামুটিভাবে ভারতের সাথে কাজ করতে আগ্রহী, সেরকম একটা এইসব বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে আমার ধারণা মৌলিকভাবে কংগ্রেস বলেন বা বিজেপি বলেন তাদের মধ্যে কোনো তফাৎ নাই। গৌতমদার কাছে আসতে চাই। গৌতমদা, এই যে খরতাপ চলছে, দাবদাহ চলছে কোনো কোনো জায়গায়, অনেক রাজ্যেই, তার মধ্যে নির্বাচন হচ্ছে। প্রথম 2 দফায় ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ওভারঅল নির্বাচন কমিশনের যে পারফরমেন্স, সামনের দফা নির্বাচন, সব মিলিয়ে কি বলবেন, কেমন হচ্ছে? আপনারা খুশি? এটা আমি প্রথমে একটা ছোট্ট সংশোধনী দিতে চাই, সেটা হচ্ছে যে আমি ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কলকাতায় নেই, জি জি, আমি দিল্লিতে থাকি।
জি ঠিক আছে? হয়তো অনেকে জানেন না, বাঙালি বলে ধরে নিয়েছেন কলকাতায়। জি জি একদম তাই। না, এটা অনেকেই ভুল করে থাকে। জি আহ, যাই হোক, সেটা বাদ দিন, সেটা বড় ব্যাপার না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে মৌলিক প্রশ্নটা তুলেছেন, এটা ঘটনা 2014 এবং 2019-এ আমরা যে নির্বাচনে যে মানুষের উচ্ছ্বাস এবং উপস্থিতি প্রায় 70% ওপরে ছিল, এটা ঘটনা। এই নির্বাচনটা কিন্তু একই সময়ে ঘটেছিল। এই এপ্রিল মে মাসেই হয়ে থাকে ভারতীয় লোকসভার নির্বাচন, দুটি ব্যতিক্রম ছাড়া। সে রাজীব গান্ধী 1984 সালে নির্বাচন জানুয়ারিতে হয়েছিল। কিন্তু তাছাড়া এই যে নির্বাচন, এই গ্রীষ্মের দাবদাহটা এটা থাকেই, কিন্তু কিন্তু এই বরঞ্চ অনেক জায়গায় এবারে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এটা ঘটনা। কলকাতায় যেরকম কোনো, আমি যা শুনেছি, যেমন গরম কখনো পড়েনি, এমনকি ঢাকার কথাও শুনছি একই রকম আহ, তাপমাত্রা বা একই ধরনের উষ্ণতা। কিন্তু যে উচ্ছ্বাসটা যেটা ছিল, যেটা ধরেই নেওয়া হয়েছিল যে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। ফলে আহ, সেই কারণে অনেকের হয়তো এরকম হয়ে থাকে নির্বাচনে যে ভোট ভোট দিতে যাওয়ার আর প্রয়োজন কি। কিন্তু সেটা যেমন একটা ব্যাখ্যা, দাবদাহ একটা দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা, যেটা অনুমান দেখেছি আমরা বিভিন্ন ভোটের কেন্দ্রের ফল বিশ্লেষণ করে, অদ্ভুত যে 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 কটি রাজ্যে ভোট হয়েছে প্রথম দুটি পর্যায়ে, প্রত্যেকটি রাজ্যে ভোট 2019-এর তুলনায় কম হয়েছে। এবং 2000 একমাত্র রাজস্থানের প্রথম পর্যায়ের ভোটে সামান্য কিছু বেশি ভোট পড়েছে, রাজস্থান এবং ছত্তিশগড়। তাছাড়া অন্যত্র সর্বত্রই কমেছে, যেটা অনভিপ্রেত, যেটা কাঙ্ক্ষিত ছিল না। ফলে এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি কিছুটা চিন্তায় ফেলেছে যে তাহলে কি তাদের ভোটাররা কোনো কারণে আসছেন না। এগুলো কিছু আভ্যন্তরীণ কারণও আছে, না আসার কারণ আছে, যেটা রাজনৈতিক কিছু কারণও রয়েছে। ফলে আমরা দেখেছি 1996 সাল, 2004 সাল, 2009 সাল, প্রত্যেকবারই ভোটের হার অত্যন্ত কম ছিল, কিন্তু সে সময় ত্রিশঙ্কু লোকসভা হয়েছে। ফলে আগামী 5টি দফায় যে বাকি রয়েছে, সেই জি 5টি দফায় যদি ভোটের হার যদি ব্যাপক হারে না বাড়ে, জি তাহলে নিশ্চিতভাবে মানে একদলীয় শাসন হবে কিনা, এই প্রশ্নটা ইতিমধ্যে বিশ্লেষকরা তুলতে শুরু করেছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় আছে, ফিরছি ছোট্ট বিরতির পাওয়ার। আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন আন্তর্জাতিক চ্যানেল 24-এ। আমরা আলোচনা করছিলাম ভারতের নির্বাচন নিয়ে। যেন হুমায়ুন কবির, আসতে চাই ভারতের নির্বাচনে বাংলাদেশের এমন কোনো বিষয় আছে যেটা যেটা আপনাকে চিন্তিত করে বাংলাদেশের সাথে সম্পর্কে ভারতের? আমরা নিকট প্রতিবেশী, জি তো নিকট প্রতিবেশী সম্পর্ক খুব স্বাভাবিক কারণে বহুমাত্রিক হয়, এবং বহুমাত্রিক যখন হবে, বহু বিষয় যখন তারপর থাকবে, সেখানে কিছু কিছু বিষয়ে সন্তুষ্টি থাকে, কিছু কিছু বিষয়ে সন্তুষ্টি থাকে না। 54টা আমার নদী দুই দেশের মধ্যে বহমান, তার মধ্যে মাত্র একটিতে আমরা এখনো পর্যন্ত সফলভাবে একটা চুক্তি করেছি দীর্ঘ সময়ের জন্য, সেটা আবার হয়তো আশা করছি আবার নবায়ন হবে। এখন এই পানি সম্পদটা কিন্তু আমাদের মোটামুটি জীবন বলতে পারেন, কারণ যেহেতু আমরা ভাটির দেশ, কাজে সেক্ষেত্রে আমাদের জন্য এর একটা বাড়তি গুরুত্ব আছে। কারণ পানি যদি আমার স্রোত যদি ঠিকমতো না থাকে, তাহলে সমুদ্রে পানি ঢুকে আমাদের জন্য জটিলতা তৈরি করতে পারে। তো সেই জায়গায় পানি সম্পদের বন্টন এবং ব্যবস্থাপনা একটা বাড়তি গুরুত্ব বাংলাদেশের জন্য আছে, এবং সেটা নিয়ে আমরা খুব বেশি সামনে এগিয়ে যেতে পেরেছি সেটা বলা যাবে না। গৌতমদার কাছ থেকে একটু আসতে চাই, যেটি বলছিলাম যে নির্বাচনের এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে পারফরমেন্স, সেটা ইলেকশন আয়োজন বলেন, বিরোধী দলগুলোকে লেভেল প্লেয়িং ফিল্ড বলেন, এই যে বিরোধী দল বলতে আম আদমি পার্টির নেতা কিংবা ইন্ডিয়া যেভাবে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের আয়োজন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নিশ্চিত, এটা এটা ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো প্রশ্ন কোনোদিনই উঠতো না। কিন্তু দুর্ভাগ্য হলো এটা কিন্তু এবারে উঠেছে। তার প্রথম কারণ হচ্ছে, যে প্রথম প্রশ্নটা উঠেছে যে এত দীর্ঘমেয়াদী নির্বাচন, এই যে 2 মাস ব্যাপী নির্বাচন, 1952 সালের পরে প্রথম হচ্ছে। ফলে এত দীর্ঘ
যেখানে তারা বলছেন যে তারা একসঙ্গে সমস্ত নির্বাচন করতে চান, যেটা ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী বলেছেন, এক দেশ এক নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচনে যদি এত সময় লাগে, এ নিয়ে বিরোধীরা প্রশ্ন করছে। ধরুন 26শে এপ্রিল যে দ্বিতীয় দফা শেষ হয়ে গেল, তারপরে 7ই মে, এত দীর্ঘ মানে ফারাক দেওয়ার যুক্তিটা কি খুব স্পষ্ট নয়। যদি না এই মুহূর্তে এমন কোনো আমরা বহিঃশত্রুর আক্রমণের মধ্যে নেই ভারত, ফলে সেখানে সিকিউরিটি ফোর্সেস যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার সেটাতে কোনো অসুবিধা আছে কিনা এরকম আমাদের জানা নেই, এরকম কিছু আমরা প্রকাশ্যে দেখছিও না। প্রশ্ন উঠেছে, হ্যাঁ, ঘটনার বিরোধীরা এখানে লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন চেষ্টা করছেন সেগুলোকে অ্যাড্রেস করার। আপনারা জানেন এর মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি যে ভাষণ দিয়েছিলেন মুসলিম বিরোধী, তার জন্য ভারতীয় জনতা পার্টির সভাপতিকে নির্বাচন কমিশন শোকজ করে বলেছে, তারা বলবো যে পরামর্শ দিয়েছেন যে এই ধরনের আচরণবিধি ভঙ্গ করা উচিত না। একই সঙ্গে কিন্তু তারা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও দিয়েছে নোটিশ। আমাদের আরো একটা বিরতির সময় আছে দর্শক, ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে একটু পর। দর্শক, আন্তর্জাতিক দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। আমরা ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করছি। আমরা ভারতের নির্বাচনের অন্যতম একটা সংখ্যালঘুদের বিষয়ে যদি বলি, সেখানে যে বিতর্কিত আইন যেটা করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে, সেই বিষয়ে কিন্তু এইবারের নির্বাচনেও যে ম্যানিফেস্টোতে তারা বিজেপি কোনো কিছু বলেন, সেই বিষয়ে আপনার মতামত কি? আইন নিয়ে কথা হয়নি, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নিজেই যেসব কথাবার্তা বলছেন তাতে তো এটা আরও ঘনীভূত হওয়ার মতো মনে হচ্ছে। এবং যেটা একটু আগে গৌতমদা বললেন যে ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ করতে হচ্ছে যে এই ধরনের বক্তব্য যাতে না আসে, এবং ভারতেও কিন্তু এটা আলোচিত হচ্ছে, শুধু ভারতে না, ভারতের বাইরে পৃথিবীময় কিন্তু আলোচনা হচ্ছে যে এই ধরনের কথাবার্তা এটা ইতিবাচক পরিবেশ তৈরি করে কি না। এবং শুধু নির্বাচন না, নির্বাচন পরবর্তী সময় তো আমরা যেটাকে সোশ্যাল কোহেশন বলি, তাতে এটা কতটা অবদান রাখবে। কারণ আপনি ইলেকশন একটা জিনিস, কিন্তু গভর্নেন্স তো আরেকটা জিনিস। আপনার যিনি ক্ষমতায় থাকেন তাকে তো গভর্ন করতে হবে, এবং সেখানে একটা ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে, সকলকে নিয়ে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে যদি এটা না করা যায়, তাহলে তো গভর্নেন্সটা ডিফিকাল্ট হয়। তো কাজেই বিভাজন বা বিদ্বেষ ছড়িয়ে কিন্তু গভর্নেন্সের পরিবেশটা বা সুশাসনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়। গৌতমদা, আপনার কাছ থেকে শুনি এই বিষয়টা, যে কথাটা বলছিলাম, স্যার বলছিলেন যে নাগরিকত্ব আইন, একই সাথে সংখ্যালঘুদের বিষয়ে আমরা বিজেপির সেখান থেকে মানে অনেকেই আশাটা দেখছেন না। এই ধরনের বক্তব্য আসছে আপনাদের মিডিয়াতে, ভারতের মিডিয়াতে, সেই বিষয় নিয়ে আসলে আপনাদের মতামত কীরকম? দেখুন, এটা বাস্তব পরিস্থিতি হলো যে ভারতবর্ষ একটা বহু বিচিত্রের দেশ। তো 28টি রাজ্যের মধ্যে হিন্দিভাষী এলাকার মানুষের মানসিকতার সঙ্গে অন্য প্রদেশের মানুষের মানসিকতাটা ভিন্ন। ফলে হিন্দিভাষী মানুষের কাছে কিন্তু এই বক্তব্যগুলো তাদের এক কথায় বলতে গেলে হৃদয় ছুঁয়ে যায়, যে কারণে সেখানে আসন সংখ্যা বেশি। যেরকম খুব লঘুভাবে বলতে গেলে বলতে হয়, প্রেমে বা যুদ্ধে যেমন কোনো ব্যাকরণ মানা হয় না, এক্ষেত্রেও কোনো ব্যাকরণ মানা হচ্ছে না। অথচ এই নরেন্দ্র মোদী ধরুন নির্বাচনের পর 2014 বা 19 সালের পর বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস, সবাইকে সঙ্গে নিয়ে সবার বিশ্বাস নিয়ে সরকার চালাবো। ফলে সরকার গঠনের পর তাদের যে নীতি, তার সঙ্গে নির্বাচনের প্রচারের নীতির একটা ফারাক আছে। ধরুন বাংলাদেশ সম্পর্কেই তো কথা কথা প্রচারিত হয়েছিল 2014-এ, তার কি কোনো প্রভাব পড়েছে? সব দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়েনি, এবং পড়বেও না, এটাও নিশ্চিত। এবং এটা ঘটনা যে দেখুন, নরেন্দ্র মোদী যতগুলো সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন বিশ্বের অন্য দেশ থেকে, তার মধ্যে অন্তত 8টি দেশ হলো মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ। ফলে যদিও ভারতীয় জনতা পার্টি তারা মনে করেন ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতাবাদের রাজনীতি করলে খুব সহজে মেরুকরণ করে দেওয়া যায়, এবং মেরুকরণে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ফলে তাদের ভোট সহজেই আদায় করা যায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব গৌতম লাহিড়ী এবং জনাব হুমায়ুন কবির। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই।